স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আসা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভিসা ক্যাসকেড পদ্ধতি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ, যা শেনজেন ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে। শর্ত সাপেক্ষে এই সুবিধা পাবেন ইউরোপে বসবাসরত বাংলাদেশিরাও। ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্প্রতি চালু করেছে ভিসা ক্যাসকেড পদ্ধতি। গালফ নিউজের এক প্রতিবেদন জানিয়েছে, ইইউ এর এই নতুন নিয়ম সহজ এবং ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। নয়া এ ব্যবস্থায় যারা নিয়মিত ইউরোপ ভ্রমণ করেন এবং ভিসা সঠিকভাবে ব্যবহার করেছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী ও একাধিকবার প্রবেশযোগ্য মাল্টিপল এন্ট্রি শেনজেন ভিসা পাওয়া বেশ সহজ হবে। এখানেই শেষ নয়, 2 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে পরবর্তী ধাপে আবেদনকারীরা সরাসরি 5 বছরের মাল্টিপল এন্ট্রি শেনজেন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে শর্ত আছে। এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের পর্যাপ্ত মেয়াদ থাকতে হবে। শর্ত সাপেক্ষে এই সুবিধা পাবেন ইউরোপে বসবাসরত বাংলাদেশিরাও। আসমাতুলি, নিউজ 24। ইউরোপের শেনজেন ভিসার মতো এবার মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে ইউনিফাইড গালফ ট্যুরিস্ট ভিসা। উপসাগরীয় দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে এই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। জানায়, এই উদ্যোগের লক্ষ্য 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের 6 দেশের পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করা। ইউনিফাইড গালফ টুরিস্ট ভিসা পরিকল্পনা অনুমোদন পায় 2023 সালে। এখন চলছে পুরোদমে বাস্তবায়নের প্রস্তুতি। এই বছরের শেষ কিংবা 2026 সালের শুরুতে এই সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপের শেনজেন ভিসার মতো এটি দিয়ে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় এই 6 দেশের একটি থেকে আরেকটিতে যাওয়া যাবে বাড়তি ঝামেলা ছাড়াই। মূলত এই 6 দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে একক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। এই উদ্যোগ গালফ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই 6 দেশের পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। তবে এই ভিসা কতদিনের জন্য তা এখনো স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে এটি 30 থেকে 90 দিনের জন্য দেয়া হবে। বলা হচ্ছে, একসঙ্গে কয়েকটি দেশ ঘুরতে চাইলে এই ভিসা বেশ সাশ্রয়ী হবে। তবে এই ভিসা শুধুমাত্র পর্যটকদের দেয়া হবে। এই ভিসায় পাওয়া যাবে না চাকরি, থাকা যাবে না অনেকদিন। আসমাতুলি, নিউজ 24। বাহরাইনে আরও এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত 25 জুলাই দেশে টাকা পাঠিয়ে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মহসিন নামের এই রেমিটেন্স যোদ্ধা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 35 বছর। মহসিন দীর্ঘদিন যাবৎ বাহরাইনের জিদাফস এলাকায় বসবাস করছিলেন। নিহত মহসিনের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামে। বাবার নাম সেলিম ভুইয়া। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইন। তৃতীয় দিনের মতো সীমান্ত সংঘাতে জড়ালো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী 2 দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার ভোরে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় কম্বোডিয়ার বাহিনী। তবে ব্যাংকক জানায় তারা হামলা প্রতিহত করেছে। একতরফাভাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে নমপেন। নিহত বেড়ে অন্তত 32 জনে দাঁড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত সংঘর্ষ তৃতীয় দিনে গড়ালো। শনিবার ভোরে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, তবে তা প্রতিহত করে ব্যাংকক। দুপক্ষের তীব্র গোলাবর্ষণে বেড়েছে নিহতের সংখ্যাও। এই নিয়ে টানা 3 দিন ধরে চলছে গোলাগুলি। ব্যাংককের দাবি, কম্বোডিয়া রুশ নির্মিত BM-21 রকেট ও কামানের গোলা ব্যবহার করছে। হামলার দায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সরকারের উপর চাপিয়েছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। এরই মধ্যে একতরফা নিঃস্বার্থভাবে যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রত্যাশা করছেন জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেও।
unacceptable. তবে থাইল্যান্ড এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং সীমান্তবর্তী 8টি জেলায় জারি করেছে সামরিক আইন। พิทักษ์รักษาพื้นที่ของเราไม่ให้ล่วงล้ำ শুক্রবার সীমান্ত দিয়ে হলুদ নম্বর প্লেটযুক্ত কূটনৈতিক গাড়ি চলাচল করতে দেখা গেলে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর থাইল্যান্ড জানায় তারা কম্বোডিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশীর মধ্যে এক দশকেরও বেশি সময়ের মাঝে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে বেড়েছে নিহতের সংখ্যাও। কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গোটা বিশ্ব যখন যুদ্ধবিরতির পক্ষে, তখন থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে অশান্তির আগুন। উভয় দেশই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করলেও আপাতত শান্তি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার দক্ষিণ পূর্ব এশিয়াতে বাড়ছে যুদ্ধের দামামা। থামছে না থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, চীনও। বিশ্লেষকরা বলছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে দীর্ঘ 817 কিলোমিটার স্থল সীমান্ত। তবে অ্যামিনল্যান্ড ট্রায়াঙ্গেল, যেখানে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া আর লাওস সীমান্ত, বিস্তর পুরনো মন্দির আর ঘন জঙ্গলে ঘেরা এই অ্যামিনল্যান্ড এলাকাকে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ। যে সীমান্ত ঘিরেই বারবার সংঘর্ষে জড়িয়েছে উভয় দেশ। তবে এই সংঘাত এখন আর সীমান্ত উত্তেজনায় থেমে নেই, ছড়িয়েছে উভয় দেশের শক্তিমত্তা দেখানোর প্রতিযোগিতায়। দশকের পর দশক ধরে মার্কিন অস্ত্রের ভান্ডার হয়ে উঠেছে থাইল্যান্ড, যেটিকে যুক্তরাষ্ট্রের একটি প্রধান ন্যাটো বহির্ভূত মিত্র বলে মনে করে ওয়াশিংটন। অন্যদিকে কম্বোডিয়ার শক্তি চীন, তাই বাইরে থেকে থাই কম্বোর শক্তির আড়ালে যুদ্ধটা আসলে যুক্তরাষ্ট্র চীনের বলে মনে করেন বিশ্লেষকরা। ভূ রাজনীতির দিক বিবেচনায় নিলে থাইল্যান্ড এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। তারা দীর্ঘদিন দেশটিকে সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষায় ভূমিকা রাখছে শি জিনপিং সরকার। যদি সামরিক সংঘাত চরম আকার ধারণ করে, শক্তিশালী দেশগুলো জড়াতে পারে যুদ্ধে। কম্বোডিয়ার প্রভাবশালী রাজনীতিবিদ হুন সেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের সাথে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। ভয়াবহ এই অবস্থায় এশিয়ার এই দুই দেশ যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটি এমন এক সময় যখন আঞ্চলিক অস্থিরতা বাড়ছে। এই সংঘাত একদিনের নয়, বরং দীর্ঘদিনের জের। উভয় দেশ যখন সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন এই সংঘাত খুব দ্রুত যুদ্ধে রূপ নিতে পারে। প্রতিবেশী থাই এবং কম্বোডিয়ার এই বৈরিতা দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে ভূ রাজনীতির নানা সমীকরণ মিলিয়ে তার বিরূপ প্রভাব পড়তে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায় বলে মনে করেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানমালার। স্বাধীনতা দিবস স্মরণে রাজধানী মালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামরিক প্রদর্শন ও শোভাযাত্রা। ঘোষণা করা হয় 3 দিনের সরকারি ছুটি। স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। 1965 সালের 26 জুলাই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। মালদ্বীপের 60তম মহান স্বাধীনতা দিবস। এই মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মালদ্বীপের সরকার এবং জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে প্রবাসী কল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের হাই কমিশন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিমান টিকিটের উচ্চ মূল্য, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওপেন স্কাই বাস্তবায়ন, প্রবাসীদের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং পূর্ব লন্ডনে বন্ধ থাকা কনসুলার সেবা চালু সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারী, মহাসচিব মুস্তাক বাবুল, ট্রেজারার ডক্টর সৈয়দ মাসুক আহমেদ সহ অনেকে।
হাই কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্যিক কাউন্সিলর তানভীর আজিম এবং কাউন্সিলর মৌমিতা জান্নাত। লন্ডনের গিল্ড হলে হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান। মোহাম্মদ মনির আহমেদের সভাপতিত্বে এবং মনসুর আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড রামি রেঞ্জার। এছাড়া উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্টের সাবেক মেয়র পারভেজ আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ সহ অনেকে। স্পেনে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মাদ্রিদে আহ্বায়ক কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে আবুল কালাম শিবলুকে সভাপতি, আব্দুল করিম শিপনকে সাধারণ সম্পাদক এবং মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির প্রধান আমিনুর রশিদ রাজু, লিটন আহমেদ, সিপার আহমেদ, আব্দুল মোতালেব বাবুল, আবুল কালাম শিবলু। এছাড়াও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক ও ইফতেখার আলম। মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলা নাটকের শাশ্বত ধারা প্রবাসেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিডনিতে অনুষ্ঠিত হল জনপ্রিয় মঞ্চ নাটক কীর্তন খোলার পুনর্মিলনী অনুষ্ঠান। এ আয়োজন করে সিডনির নাট্য সংগঠন শখের থিয়েটার। শুরুতেই বাংলাদেশে মাইলস্টোন স্কুলের মর্মান্তিক ঘটনায় নিহত আহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শাকিল চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় নাট্যপ্রেমীদের মিলন মেলা। আলোচনায় অংশ নেন সিডনির সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন শেখ শামীম, নিহাল নিয়ামুল বাড়ি ও সিরাজুস সালেকিন। তারা বলেন, শাহিন শাহনেয়াজের নির্দেশনায় এর পুনঃপ্রযোজনা ও পুনর্মিলনী আয়োজন ছিল প্রবাসে বাংলা নাট্যচর্চার এক সাহসী প্রয়াস। আগামী 4-5 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন 12 দলীয় জোটের মুখপাত্র মোস্তফা জামাল হায়দার। জুলাই সনদ ঘোষণার দিনই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ডক্টর ইউনূস, এমন নিশ্চয়তা দিয়েছেন বলে জানান এনডিপি চেয়ারম্যান ববি হাজ্জাজও। শনিবার বিকেলে 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদের উত্থান নিয়ে আশঙ্কার কথা জানান দলগুলোর নেতারা। সাম্প্রতিক নানা ইস্যুতে বিতর্কের মাঝে শনিবার 14টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকালে তার বাসভবন যমুনায় আসেন জাতীয় গণফ্রন্ট, এনসিপি, ইসলামী ঐক্যজোট সহ 14টি রাজনৈতিক দল। সেখানে 12 দলীয় জোটের মুখপাত্র মোস্তফা জামাল হায়দার জানান, আগামী 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। এনডিপি চেয়ারম্যানও জানান, জুলাই সনদ ঘোষণার দিনই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। ডক্টর ইউনূস এমন নিশ্চয়তা দিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী 5 থেকে 8 অগস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খোদ পরিষ্কার করে জানিয়ে দেবেন। 17 বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনই ছিল রাজনৈতিক দলগুলোর প্রাণের দাবি। সেই দাবি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। আমরা বলেছি যে নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে, তাতে দেশের স্বাভাবিক অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে গুলশান থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জানান, এখনও তাদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 জনকে আর গণতান্ত্রিক ছাত্র সংসদ 1 জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন ৫ জন। শনিবার রাত ৮টার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ১৭ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ অপুসহ অন্যরা। পরে শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা চাঁদাও দেন। শনিবার ৮টার দিকে চাঁদার বাকি টাকা আনতে গেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ভয়ভীতি প্রদর্শন করে 10 লক্ষ টাকা দাবি করে, গ্রহণ করে। পরবর্তীতে উনি বিষয়টি পুলিশকে অবহিত করে না। পরবর্তীতে আরো 2 দিন পরে পুনরায় তারা বাকি 40 লক্ষ টাকা আনার জন্য যায়। আজকে বিকেল 5:30টার সময় আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে, ও এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। আমরা এগুলো যাচাই বাছাই খতিয়ে দেখছি যে তাদের আদৌ কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। এই ঘটনায় গুলশান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা প্রতিবাদ জানিয়ে তাদের বিচার দাবি করেছেন। যখনই শুনতে পাচ্ছি যে গুলশান থানায় সম্মেলন পরিচয় চাঁদাবাজি করতে আসছে, আমরা সবাই এখন তারা চাঁদাবাজি করা 5 জন হলেন রিয়াদ, সিয়াম, সাদাফ, ইব্রাহিম ও আমিনুল। এদের মধ্যে সিয়াম, সাদাফ ও ইব্রাহিমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থায়ীভাবে বহিষ্কার করেছে, আর গণতান্ত্রিক ছাত্র সংসদ 1 জনকে বহিষ্কার করেছে। বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তদন্তের জন্য। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও 2টি নাম। তারা হলেন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বাবার সামনে সন্তানের লাশ, এ শোক সইবার নয়। মাইলস্টোনের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল জারিফ ফারহান। 40% পোড়া নিয়ে 6 দিন জীবন যুদ্ধে লড়াই করেছেন। অবশেষে পাখি হয়ে উড়ে গেলেন দূর আকাশে। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথার মধ্যে একটা সময় মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। শনিবার জারিফ ছাড়াও মাইলস্টোনের 38 বছর বয়সী অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। মাসুমার স্বামী জানান, সহধর্মিণীর এমন বিদায় কারো ভাগ্যে যেন না জোটে। 2টা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলো সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। এখন পর্যন্ত 35 জনের মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে 4 জন ভর্তি আছেন, যাদের অবস্থা সংখ্যাজনক। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তে আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলছি। সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি, বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে। এত শোকের মাঝে এই প্রথম সুখের বার্তা, 2 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। লাখ কোটি শুকরিয়া। আমি দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। আগামী 7 দিনের মধ্যে আরও 10 জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিদেশ থেকে লোক ভাড়া করে এনে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যই নির্বাচন চায় বিএনপি। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সংস্কার, নির্বাচন সহ নানা প্রসঙ্গে।
এ সময় ভাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিরোধিতা করেন পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলে যায় বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকে কেউ আরো করে দেয়, চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এদিকে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে যোগ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন। মত বিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে না পারলে বেইমানি করা হবে জুলাই শহীদদের সাথে। আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আসা সরকার খুনিদের বিচার নিশ্চিত করবে বলেও জানান বিএনপির এই নেতা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।